প্রাণপ্রিয় স্বামী আমার, আমি আপনার জন্য আপনার পছন্দের ফল আমের শরবত করে এনেছি। বলতে বলতে ভেতরে ঢুকে শালিক। আহান উঠে বসে বলে, কি ব্যাপার, আজকে হঠাৎ তোর মুখ থেকে নিমের রসের জায়গায় মধু ঝরছে? রিসেন্টলি ডিব্বা ধরে চিনি খাওয়া ধরেছি তো, তোমার জন্য আমের শরবত এনেছি, নিজে বানিয়েছি আমি। তাহলে তো খেতেই হবে। কথাটা বলে আহান বোতলটা নিয়ে শরবত খেতে শুরু করে। মুখে দিতেই তার চেহারার ভাবভঙ্গি বদলে যায়। শরবত মুখে দিতেই আহানের চেহারার ভাবভঙ্গি বদলে যায়। আমতে তো না, শালিক চিনির জায়গায় নিমের রস বা করলার রস মিশিয়ে দিয়েছে। আবার করলা নিমের শরবত করে তাতে হলুদ ফুড কালার দেয়নি তো। আহানের অবস্থা দেখে শালিকের পেট ফেটে হাসি আসে, কিন্তু সে হাসে না। হাসিকে গিলে ফেলে করুণার দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে বলে, খারাপ হয়েছে ভাইয়া? মোটেও না, অনেক মজা হয়েছে। কোনো রকমে জুসটা গলাধকরণ করে বলে আহান। শালিক খুশি হয়, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, তাহলে পুরোটা খেয়ে নাও। তুই খেয়েছিলি? স্বামীরা না খেলে স্ত্রীদের খেতে নেই। আমি তো খেয়েছি, নে এবার তুই খা। মিষ্টি জিনিস খেতে পারি না, জানোই তো। এটা মিষ্টি না, খেয়ে দেখ। এটা আম। আম মিষ্টি হবে না তো কি তেতো হবে? আর আমি তোমার জন্য বানিয়েছি, পুরোটা তুমিই খাবে। আহান পুরো বোতল শেষ না করা পর্যন্ত শালিক ওঠে না। পুরোটা খাওয়া শেষ হলে শালিক উঠে যেতেই আহান দৌড়ে বাথরুমে যায়। বমি আসছে, কিন্তু হচ্ছে না। পানি দিয়ে কয়েক দফা কুলকুচি করে সে, কিন্তু তেতো ভাব যাওয়ার কোনো নামই নেই। আহান নিশ্চিত শালিক এটা ইচ্ছে করে করেছে, না হলে আমের শরবত এরকম তেতো হয় কি করে? সকাল থেকে আনানের ফোনে অনবরত কল করে যাচ্ছে জুঁই, ফোন বন্ধ দেখাচ্ছে। এদিকে মামি পারলে আজই তার বোনের ছেলের সাথে জুঁইকে বিয়ে দিতে পারলে বাঁচে। এই কয়েকদিন পড়াশোনার চাপে আনানের সাথে কথা হয়নি। সারাদিন ঘরের কাজ করে রাত্রে পড়তে বসতো জুঁই, যার দরুন আনানের সাথে কথা বলার কোনো সুযোগই ছিল না ওর। পরীক্ষা শেষ হলেও মামি এটা ওটা কাজ দিয়ে জুঁইকে ব্যস্ত রাখতো। তাছাড়া অ্যাডমিশনের প্রস্তুতিও সে নিজে থেকেই শুরু করে দেয়। কোচিং করা তার পক্ষে সম্ভব নয়, জাতীয় ভার্সিটি ছাড়া গতি নেই। তাও চেষ্টা করলে ক্ষতি তো নেই, বরং লাভ। এদিকে আবার সেদিন বৃষ্টিতে ভেজায় আনানের কাঁপুনি দিয়ে জ্বর আসে। অবস্থা বেগতিক দেখে বন্ধুরা ওকে হসপিটালে ভর্তি করায়। কথায় বলে না, বিপদ যখন আসে অষ্টদিক থেকেই আসে। এই মুহূর্তে সেটাই হয়েছে। জুঁই আনানের সাথে এক কাপড়ে বেরিয়ে যেতে রাজি, কিন্তু যে মানুষটার সাথে সে পালাতে চাচ্ছে সে মানুষটাই তো নিরুদ্দেশ। জুঁই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। গায়ের রং উজ্জ্বল শ্যামরঙা, ঠোঁট দুটো কিঞ্চিত কালচে। আচ্ছা, আনান জুঁইয়ের সাথে টাইম পাস করেনি তো? না হলে কোন ছেলের ঠেকা জুঁইয়ের মতো কালো মেয়েকে ভালোবাসবে? কিন্তু আনানের জীবনের অতীত, ওর অগোছালো ফ্যামিলি সম্পর্কে জুঁইকে বলার বিষয়টাও ফেলে দেবার মতো নয়। মামা মামিকে জুঁই নিজে থেকেই বলবে আনানের কথা, কিভাবে নেবে তারা? এমনও হাজারো প্রশ্ন জুঁইয়ের মাথায় ঘুরপাক খেতে লাগে। জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না, কেন এমন হলো? কোথায় আনান? সে কি ভুলে গেছে জুঁইকে? দম বন্ধ হয়ে আসছে জুঁইয়ের, মনে হচ্ছে এখনই সে মরে যাবে। ভালোবাসলে কি এমনই হয়? প্রিয় মানুষের জন্য তীব্র অস্থিরতা সর্বক্ষণ পীড়া দেয়। আগে জানলে এসব থেকে ৭০ হাত দূরে থাকতো জুঁই। ২ দিন বন্ধ ছিল আনানের ফোন। আজ চার্জ তুলে ফোন অন করতেই একগাদা মেসেজের নোটিফিকেশনে কেঁপে ওঠে ফোন। সবগুলোই জুঁইয়ের মেসেজ। লাস্ট মেসেজটা ছিল, আনান তুমি ঠিক আছো তো? তোমার ফোন বন্ধ কেন? জ্বর হয়েছিল, হসপিটালাইজ ছিলাম, তাই বন্ধ ছিল ফোন। রিপ্লাই দেয় আনান। সাথে সাথে জুঁইয়ের থেকে রিপ্লাই আসে। আনান তুমি আমায় বিয়ে করতে পারবে? মেসেজটা দেখা মাত্রই আনানের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে? তাও এই মুহূর্তে? সবে ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হলো, রেজাল্টটাও দেয়নি। কিভাবে জুঁইয়ের মামা মামিকে জুঁইকে বিয়ের কথা বলবে আনান? কোন মুখ নিয়ে বলবে? পরিবার ভালো হলে তাও কথা ছিল, যেখানে পরিবারের অবস্থাই করুন সেখানে বেকার অবস্থায় কাউকে বিয়ে করা নেহাতি কল্পনা। আনান রিপ্লাই দেয়, হঠাৎ বিয়ের কথা? মামি পারলে আজই তার বোনের ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন। ছেলে চাকরির সুবাদে চট্টগ্রাম আছে, সামনে কুরবানি ঈদ, ঈদের ছুটি নিয়ে আসার কথা, হয়তো তখনই। আনান বেশ কিছুক্ষণ মেসেজের দিকে তাকিয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে সে মেসেজ টাইপ করে, করে নাও বিয়ে, ছেলে ভালো হলে আপত্তি করো না। আনান আমি তোমায় ভালোবাসি, আর বিয়ে তোমাকেই করব। আর ছেড়ে যদি চলে যাবে তাহলে এসেছিলে কেন জীবনে? এই পরিস্থিতি আসবে জানলে কখনোই আসতাম না তোমার জীবনে। তুমি বললে এক কাপড়ে আমি চলে আসব। তা সম্ভব নয় জুই, এগুলো সস্তা আবেগ। আমি বেকার, সবেমাত্র ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি। তার মধ্যে আমার ফ্যামিলিও কিছুটা অন্যরকম, বলতে গেলে পুরোটাই। এমন ফ্যামিলিতে কেউ জেনে শুনে মেয়ে দেবে না। তুমি বোধহয় ছেড়ে যেতে এসেছিলে না আমার জীবনে? ধরে নাও তাই। জ্বর থেকে উঠে তুমি পাষাণ হয়ে গেছো আনান। জুই খুব কষ্ট পেয়েছে তোমার এমন মেসেজে, কাঁদছে সে। বাকিদের মতো তুমিও জুইকে কাঁদালে, অথচ জুই তোমায় আলাদা ভেবেছিল, সবার থেকে আলাদা।
যে জুইকে কোনো কষ্ট দেবে না, আর সেই তুমি তার হৃদয়ে একটার পর একটা আঘাত করে যাচ্ছ। তুমি বড্ড পচে আনান, বড্ড। আনান এই মেসেজের রিপ্লাই খুঁজে পায় না। বেশ কিছুক্ষণ পর ইমোজি দিয়ে রিপ্লাই দেয়। আনান জানতো জুই আনানের এমন মেসেজে কষ্ট পাবে, কাঁদবে, কিন্তু কিছু করার নেই। মানুষ, পরিস্থিতি, ভাগ্যের কাছে অসহায়। আনানেরও প্রচুর কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার। আগে কখনো এমন পরিস্থিতিতে সে পড়েনি। সর্বশেষ মায়ের বিয়ের সময় এমন দম বন্ধ লাগছিল তার। পাষাণের মতো যে কথাগুলো আনান জুইকে মেসেজে বলল, সেগুলো কখনোই সে সামনাসামনি জুইকে বলতে পারতো না। গলায় এসে আটকে যেত কথাগুলো। কাঁপা হাতে মেসেজগুলো টাইপ করে সে দিব্যি নিজের অনুভূতি লুকাতে সক্ষম হয়েছে। ভার্চুয়াল লাইফের এই এক সুবিধা, অনুভূতি প্রকাশ পায় না। যে কথাগুলো আমরা কাঁপা হাতে টাইপ করে খুদে বার্তায় প্রিয়জনকে বলি, সে কথাগুলো হয়তো আমরা কখনো সামনাসামনি তাকে বলতে পেতাম না। কখনো না। বিছানা চাদর খামচে জুই কাঁদছে। জ্বর থেকে উঠে ছেলেটা সত্যিই পাষাণ হয়ে গেছে। এভাবে আনান জুইকে বলবে সে কখনোই ভাবেনি। আচ্ছা, আনান কি সত্যি জুইকে ভালোবেসেছিল? ভালোবাসলে কি এভাবে সে জুইকে বলতে পারতো? সে তো জানে জুইয়ের দুর্বলতা শুধুই আনান। আনানকে ছাড়া জুইয়ের দম বন্ধ লাগে, মনে হয় কেউ পাথর চাপা দিয়ে রেখেছে বুকের উপর। বাঁচবে কিভাবে সে আনানকে ছাড়া? মানুষটার উপর বড্ড নির্ভর হয়ে গেছিল জুই। বালিশ খামচে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে জুই। পরের দিন সকালে জুই আবার আনানকে মেসেজ দেয়। সময় আছে আনান, এখনো একই রিপ্লাই আনানের, ছেলে ভালো হলে না করো না। বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে জুয়ের। না হলে সে যেভাবেই হোক আনানের কাছে গিয়ে সামনাসামনি কথা বলতো। তার দৃঢ় বিশ্বাস মেসেজের কথাগুলো আনান মন থেকে বলেনি, বলতে পারে না সে, মুখে স্বীকার না করলেও জুই জানে আনান জুইকে কতটা ভালোবাসে। মেসেজে মানুষ কিভাবে অনুভূতি লুকায়। সকালের কাজ গুছিয়ে দুপুরে মামির সাথে কাজে হাত লাগায় জুই। আগে বাসায় থাকতে ফরমায়েশের উপর রাখতেন মামি জুইকে। ইদানিং জুইকে তিনি কুটুটিও নাড়তে দেন না, তাও জুই নিজে থেকেই করে। বিকালের দিকে গোসল করে আনমনে বারান্দায় দাঁড়িয়েছিল জুই। হঠাৎই জুইয়ের মামাতো ভাই নীল ঘরে আসে। কিছু বলবে ভাইয়া? তুই তো ভালোই হাসি খুশি মেয়ে, ইদানিং মনমরা হয়ে থাকছিস যে? এমনি কিছু ভালো লাগে না ইদানিং? কেন, তোর তো খুশি হওয়ার কথা। আকাশ ভাইয়া ভীষণ ভালো মানুষ, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, বিয়ের পর তোকে তার কাছে নিয়ে যাবে। ভাইয়া, তুমি যদি অত্রিয়াপুর থেকে বেটের কাউকে এনে দিই, তুমি কি তাকে মেনে নিতে, বিয়ে করতে তাকে? নীল বলল, প্রশ্নই আসে না, ভালো অত্রিকেই বাসি, বিয়ে করলে ওকেই করব। জানো, আমি একজনকে প্রচন্ড ভালোবাসি। নীল বলল, তাহলে বাবা মাকে বল। বলতাম, কিন্তু সেই না করেছে, বেকার সে। কোন মুখ নিয়ে যেত সে মা বাবার কাছে? তার সাথে দেখা করে কথা বলতে পারলে ভালো হতো। আমায় একটু বাইরে নিয়ে যেতে পারবে? নীল বলল, আচ্ছা দেখছি বিষয়টা, তুই মন খারাপ করিস না। জি, শেহজাদ আনান বলছেন? ফোনের ওপাশ থেকে আসা প্রশ্নের জবাবে হ্যাঁ বলে আনান। সাথে সাথে ফোনের বিপরীত পাশ থেকে ব্যক্তিটি বলে, সে জুইয়ের মামাতো ভাই নীল বলছে। জুইকে নিয়ে সে আজ বিকেলে আনানের কাছে আসবে। জুই তার সাথে কথা বলতে চায়। আনান লোকেশন জিজ্ঞাসা করে। ওপাশ থেকে জুই বলে, ঠিক সেই জায়গায় যেখানে একান্তভাবে তোমার আমার প্রথম কথা হয়েছিল। আচ্ছা। আনান ফোনটা কেটে দেয়। দীর্ঘ শ্বাস ফেলে সে। মায়া কাটাতে শুরু করতে না করতেই নতুন করে মায়ায় জড়িয়ে যাবে না তো সে? জুই মেয়ে শ্যামবর্ণের হলেও সৃষ্টিকর্তা ওকে বানানোর সময় মনে হয় মায়া ঢেলে দিয়েছিলেন। তাই ভয় হয় আনানের, নতুন করে জড়িয়ে যায় যদি সে। আনান জানে সে জুইয়ের সামনে নিজেকে কখনোই নিয়ন্ত্রণ রাখতে পারবে না। বিশেষ করে ওর চোখ দুটো, টানা টানা চোখ দুটো সৃষ্টিকর্তা পুরো মহাবিশ্বের মায়া ঢেলে দিয়েছেন। যেখানে চোখ পড়লে আনান হারিয়ে যেতে বাধ্য। তাই সে সিদ্ধান্ত নেয় জুইয়ের দিকে তাকাবে না। মামা মামি জুইয়ের অভিভাবক, নিশ্চয়ই তারা জুইয়ের খারাপ চাইবে না। যা করবেন জুইয়ের ভালোর জন্যই করবেন। ঘন্টাখানেক আগেই সে রেস্টুরেন্টে যায় আনান। প্রথম দিনের মতো করেই সুন্দর করে শেষ দিনের সমাপ্তি দিতে চায় সে। শুরুটার মতো শেষটাও হোক সুন্দর, থাক না কিছু অপূর্ণতা। মামাতো ভাই নীলের বাইকে করে জুই আসে। রেস্টুরেন্টে ঢুকেই সে আনানকে দেখতে পায়। জুইয়ের উপস্থিতি টের পেয়ে আনান দাঁড়িয়ে যায়, কিন্তু তাকায় না জুইয়ের দিকে। তাকাবে না সে। ওই চোখের দিকে, ওই মুখের দিকে তাকালে সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। যে মায়া বাড়িয়ে লাভ নেই, সে মায়ায় নতুন করে জড়ানোর কোনো প্রশ্নই আসে না। জুইও বিষয়টা তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করে। যে চোখের দিকে তাকালে আনানের পলক পড়তো না, সে আনান জুইয়ের চোখে তাকাচ্ছে না। বিষয়টা মেনে নিতে জুইয়ের কষ্ট হয়। জুই আনানের মুখোমুখি বসে, তার পাশে বসে নীল। আনান, আমার দিকে তাকাও। আনান তাকায় না, কিছু বলেও না সে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আনান প্লিজ। আনান এবারও তাকায় না, মাথা নিচু করে বলে, কি খাবে? আনান, তোমার কি মনে হয় আমি এখানে খেতে এসেছি? কোল্ড কফি আর ডোনাট অর্ডার দিলাম।
জুইকে পাত্তা না দিয়ে বলে আনান। আনানের এমন ব্যবহারে জুই প্রচন্ড কষ্ট পায়। তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না, বলবে আনান? তুমি বিশেষ করে তোমার চোখ জোড়া আমার কাছে মায়ের অতল সমুদ্র, যার দিকে তাকালে আমি ডুবে যেতে বাধ্য। এই সমুদ্রে আগে নিজে থেকেই ডুবে যেতাম, স্বর্গ সুখ পেতাম। ভেবেছিলাম আজীবনের মতো পেয়েছি, এখন বুঝতে পেরেছি সেগুলো সুন্দর কল্পনা ছিল, তাই কল্পনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। খুব কঠিন কথা বললে তুমি আনান। আমি জানি এগুলো তুমি মন থেকে বলনি। মস্তিষ্ক থেকে বলেছি। আমাদের মন আবেগকে প্রাধান্য দেয়, আর মস্তিষ্ক বাস্তবতাকে। আনানের এমন কথার জবাবে জুই কি বলবে ভেবে পায় না। আনান বেশ যুক্তিবাদী, কথা কম বলে, কিন্তু যা বলে কঠিন যুক্তি দিয়ে বলে। এই কঠিন যুক্তি কথাগুলোর সাথে জুই পেরে ওঠে না। পাশে নীল বসে আছে। আনান জুইয়ের মাঝে কথাগুলো তার কর্ণকুহর অবধি যায় না। তৃতীয় ব্যক্তি হিসেবে সে প্রবেশ করতে চায় না, তাই কানে ইয়ারফোন গুঁজে বসে আছে। ওয়েটার খাবার নিয়ে চলে আসায় জুই কিছু বলতে চেয়েও বলতে পারে না। আনান, আমি তোমায় ভালোবাসি। আমিও, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। জীবন সাথী হতে না পারলাম, শুভাকাঙ্ক্ষী হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো। চাইলেই পারবে জীবন সাথী হতে। তুমি শুধু একবার বলো আনান, এক কাপড়ে আমি বেরিয়ে আসবো। সম্ভব না জুই, আমি নিজেই টেনে টুনে চলি। ফ্যামিলির অবস্থা তো তুমি জানোই। এই ফ্যামিলিতে কেউ জেনে শুনে আসবে না, আমার যতটুকু ধারণা। তুমি ভালো থাকবে জুই। কিন্তু আমার ভালো থাকা যে তুমি। সময়ের সাথে মানুষের ভালো লাগা, কমফোর্ট জোন, তার আশেপাশে পরিবেশ, মানুষের চাহিদা সব বদলায়। যেমন আমরা ছোটবেলায় কেউ ঘুমাতে চাইতাম না দুপুরে, কিন্তু দুপুরে আমাদের মা দাদি নানিরা ঘুম পাড়াতো। আগে আমরা গল্প শুনতে শুনতে ঘুমাতাম, অথচ এখন বিছানায় গা এলিয়ে দিলেই ক্লান্তিতে ঘুম আসে। তুমি তোমার জটিল যুক্তি বাদ দাও, বলো আমি কি করব। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে নিয়ে সুখে থাকবে, আনানকে ভুলে যাবে। মনের বিরুদ্ধে কি কাউকে ভোলাও যায় না, সুখেও থাকা যায় না। মনকে পরিবর্তন করে মেনে নিলেই সুখে থাকা যায়, কাউকে ভুলে থাকা যায়। জুই তার উত্তর পেয়ে গেছে। আনান তার ভাগ্যে এই পর্যন্তই ছিল। মানতে মন চাইছে না, কিন্তু মানতে হবেই, যেভাবেই হোক সেটা। নীলকে নিয়ে উঠে যায় জুই। আনান পেছন থেকে ডাক দেয়। খেয়ে যাও। জুই ওর কথার জবাব দেয় না, পেছন ফিরেও তাকায় না। অশ্রুসিক্ত ঘোলাটে দৃষ্টি নিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। আনান যদি জুইকে অতীত করতে পারে, তাহলে জুই কেন পারবে না আনানকে অতীত করতে? ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। আজই জুইয়ের বিয়ে। ঈদের পরের দিনগুলোতে বাংলাদেশে মানুষের গণহারে বিয়ে হয়। ঘুম থেকে উঠে অনলাইনে ঢুকতেই আনান জুইয়ের আইডি থেকে একটা লম্বা মেসেজ পায়। প্রিয় প্রাক্তন, কখনো যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কেন ছাড়লে ভাই মেয়েটাকে, বিনিময়ে তুমি তোমার সেই হৃদয় ফুলানো হাসি ফিরিয়ে দিও এবং তারপর তাকে বলবে, আমার সাথে পরিচয় হওয়ার সময় সে ছিল সবচেয়ে চঞ্চল স্বভাবের মেয়ে, যে সবসময় হাসতে জানতো, দুষ্টুমিতে ভরিয়ে রাখতো চারপাশ। কেবল তার হাসিটাই নয়, তার খুশিটাও ছিল মধুময়। আমি তাকে পাওয়ার জন্য সবকিছুই করেছিলাম। আমি তার কষ্ট, ভয়, আবেগ এবং দুশ্চিন্তাকে নিজের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে ফেললাম। একটা সময় সে আমার প্রতি ভরসা করতে শিখলো। ঠিক তখনই আমাদের প্রেমে শুরু। মেয়েটা আমার সাথে নিজের ভবিষ্যৎ দেখা শুরু করলো, আর আমি শুরু করলাম তাকে ব্যবহার করা। এই যেমন প্রচণ্ড রাগ হলে তার উপর ঝাড়তাম। আমার নিজস্ব সমস্যা, বন্ধুদের সাথে ঝামেলা, পারিবারিক সমস্যা কিংবা অসফলতা, সবটা দোষ এই মেয়েটার উপরেই যেত, আর প্রতিটাবার বিনা বাক্যে আমাকে মাফ করে দিত সে তার চেষ্টা। শরীর, ভালোবাসা, বিশ্বাস এবং জমানো আবেগ সব ঢেলে দিত আমাদের সম্পর্কে। আমি নিংড়ে নিতাম সব অমৃত। একটা সময় তাকে হারানোর ভয়টা আমি হারিয়ে ফেললাম। সবকিছুই স্বাভাবিকভাবেই নিতে লাগলাম এবং সময়ের সাথে বদলে গেলাম। নিজেকে এমনভাবে করলাম যাতে তার থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। সে বলতো, আমি হয়তো এভাবে আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না, জানো। আমি আমার সব সফলতাই তোমাকে চাই। আমার ভয় হয় তোমাকে হারানোর ভয়। সে আমার সাথে এক কাপড়ে বেরিয়ে আসতে চেয়েছিল, আমি তাকে ফিরিয়ে দিই। মেয়েটা নিজের সর্বস্ব দিয়ে আমার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু আমি তাকে রাখিনি, বারবার ফিরিয়ে দিই। একটা মেয়ে যে একটা মানুষের জন্য এমন ভয়ঙ্করভাবে ছাঁচটা হতে পারে তা আমি কল্পনাও করিনি। মেয়েটা আমায় তার সরল মনের নির্ভেজাল ভালোবাসাটুকু দিয়েছিল, আর আমি সেই ভালোবাসা জটিল চুক্তি দিয়ে একটার পর একটা আঘাত করে সেই সরল মনকে ক্ষতবিক্ষত করেছি। ইচ্ছে করলে পূর্ণতা পেত আমাদের সম্পর্ক, কিন্তু আমার তো সেই ইচ্ছেটাই মরে গেছিল। আর পূর্ণতা, একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুই পক্ষেরই তীব্র ইচ্ছা থাকে। যেখানে আমার ইচ্ছেই মৃত, সেখানে কিভাবে জুয়ের একার ইচ্ছে পূর্ণতা পেত সম্পর্ক? মেয়েটা বড্ড বোকা ছিল, বড্ড। আনান দীর্ঘশ্বাস ফেলে মেসেজটা পড়ে। জুয়ের কথাটাই হয়তো সত্যি। মরে গেছিল আনানের ইচ্ছা, তাই অপূর্ণ থেকে গেল একটা মিষ্টি সম্পর্ক। কতটা কষ্ট পাথর চাপা দিয়ে জুই এগুলো লিখেছে তা অনুভব করছে আনান। এটাই শেষ অনুভূতি জুইয়ের জন্য। আস্তে আস্তে এটাও মরে যাবে, আর আনান হয়ে যাবে রক্ত মাংসের যন্ত্র মানব। তুই তৃপ্তিকে মেরেছিস? ভাবেলেশীন ভাবে জবাব দেয় শালিক। আহান রেগে যায়।
দিন দিন মেয়েটার আচরণ কেমন হিংস্র হয়ে উঠেছে। আহান শালিকের কোমলতাকে ভালোবাসে, হিংস্রতাকে নয়। ধমক দিয়ে বলে, কেন মেরেছিস? যদি মরে যেত? মরলে মরতো, আমার কি তাতে? জেলের ঘানি টানতে খুব শখ হয়েছে না? কেন মেরেছিস ওকে? আচ্ছা, আমার দিকে যদি কোনো ছেলে তাকায় তাহলে তুমি তাকে কি করবে? চোখ উপড়ে ফেলে দিব। শালিক রহস্যময় হাসি দেয়। ভ্যানিলা ফ্লেভারের কর্নেটো আইসক্রিমের ঠোঁটের আলতো স্পর্শ মুখে তুলে খেতে খেতে বলে, তৃপ্তির ভাগ্য ভালো, ওর চোখ উপড়ে দেইনি আমি, কয়েকটা চড় মেরেছি।